আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিয়েছো, গতকালকে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। আশা করি তোমাদের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। কারণ আ তোমরা দেখেছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন একদমই আ ইজি বলা যায়। আসলে খুব কঠিন বললে এটা ভুল হবে। ভর্তি পরীক্ষার মতো একটা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন করেছে এইচএসসির মতোই মোটামুটি। তো আমি আমার প্রিভিয়াস যে সাজেশন ভিডিও পাশাপাশি হচ্ছে আমার যে প্রশ্ন প্যাটার্ন ভিডিও, এই ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের আ খুব বেশি টেনশন নেওয়ার দরকার নাই এবং খুব বেশি প্যানিক করার দরকার নাই। কারণ যেহেতু এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ১ম লিখিত ভর্তি পরীক্ষায় মানে গুচ্ছ থেকে বের হয়ে এই ১ম তার আগে ২০১৯ সালে নিয়েছিল। তো গুচ্ছ থেকে বের হয়ে এই ১ম তারা লিখিত পরীক্ষার পদ্ধতি চালু করেছে। তো সেই ক্ষেত্রে তারা আ সাধারণভাবেই তোমার প্রশ্নটা খুবই একটা স্ট্যান্ডার্ড, বিশেষ করে স্ট্যান্ডার্ড মানে একদম হার্ড করবে না। মোটামুটি একটা পর্যায়ে রাখবে। তো আমার ধারণা মানে তার চেয়েও তারা সহজ করেছে। তো যাই হোক, আ আসলে আমি আজকে তোমাদের সাথে কথা বলব যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছো, তাদের কাট মার্ক কেমন হতে পারে এবং এই ইউনিটের পরীক্ষার রেজাল্ট তারা কবে দিতে পারে। তো আমি কাট মার্ক সম্পর্কে বলার আগে তোমাদেরকে একটা কথা একটু বলে রাখি যে, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে, আমাদের খাতা কিভাবে মূল্যায়ন করবে। তো আমি কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছি যে, তোমরা যদি এমসিকিউ তে একটা ভালো মার্ক পাও, ধরো এমসিকিউ ২৪ এর মধ্যে তুমি যদি আ ধরো ১৭, ১৮ এরকম মার্ক পাও, সেই ক্ষেত্রে তোমার পসিবিলিটি বেশি যে তোমার রিটেন খাতাটা তারা দেখবে। কারণ তারা কিন্তু নতুনভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল। আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়েছি যে তারা বিজ্ঞপ্তি দিয়েছে এইভাবে, এমসিকিউ যারা ভালো করবে তাদের নাম্বারের উপর ভিত্তি করে একটা সিরিয়াল করবে। সিরিয়াল থেকে তারা হচ্ছে আ ১০ গুণ করে টিকাবে। হ্যাঁ? তো আমি যতটুকু জানতে পেরেছি, তোমরা অনেকেই বলেছ যে ১০ গুণ মানে আ এই আসলে টোটাল যে সিট সংখ্যা মানে ৮৬০ টি সিট সংখ্যা, এই সিট সংখ্যার ১০ গুণ। আমি আসলে তোমাদেরকে ক্লিয়ারলি দেখিয়েছি জিনিসটা যে এখানে তোমরা যা বলছো তা কিন্তু না। প্রত্যেকটা শিফট ওয়াইজ তারা হচ্ছে ১০ গুণ করে টিকাবে। তার মানে তোমরা সংখ্যাটা খুব নেহাতই কম না। হ্যাঁ? মোটামুটি ভালোই আছে। তো তোমরা যারা এমসিকিউ তে মোটামুটি ভালো করেছো বা এই ইউনিটে ধরো তোমার ২৪ টার মধ্যে তুমি ১৭, ১৮ টা পেরেছো। হ্যাঁ? বা ১৬ র উপরে তোমার আছে। ১৬ বা ১৬ প্লাস, তাহলে তুমি ধরতে পারো তোমার খাতাটা দেখার পসিবিলিটি আছে। তো তোমার খাতা যদি দেখা হয় রিটেন পরীক্ষার, তাহলে তোমার আসলে কাট মার্ক সেই ক্ষেত্রে কত থাকবে? আমি সেই বিষয়ে একটু কথা বলব। হ্যাঁ? তো আমি একটু দেখি যে আসলে কিভাবে প্রশ্নটা হয়েছিল। আমি আসলে প্রশ্নটা একটু এনালাইসিস করেছি। আজকে যে কথাগুলো বলব, এই কথাগুলো অবশ্যই আমার মন গড়া কোন কথা না। আমি প্রশ্নগুলো এনালাইসিস করে তারপর বলেছি। তো প্রশ্নগুলো যদি আমি একটু দেখি, তোমরা যারা পরীক্ষা দিয়েছ, তাদের ইন্টারেস্ট হয়তোবা কাজ করবে না। কারণ তোমরা জানো যে কিরকম পরীক্ষা দিয়েছ। তো আমি একটু তোমাদেরকে বলি ২-১ টা প্রশ্ন। দেখো আসলে এই প্রশ্নগুলো তোমাদের কি মনে হয়েছে? খুব বেশি কঠিন নাকি আ এইচএসসির মতোই? যেমন ধরো এখানে একটা প্রশ্ন আছে যে নিচের আ কোনটি নিউক্লিয়াসে থাকে না, হ্যাঁ? এরকম। যে নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? এই যে প্রশ্নটা, এটা কিন্তু ভাই আমরা এইচএসসি বা তার আগে এসএসসি লেভেলেও পড়ে আসছি, তাই না? ১ ন্যানোমিটার সমান কত অ্যাংস্ট্রম? এটাও পড়ে আসছি। তো এই যে জিনিসগুলো খুবই সহজ কিছু জিনিস তারা দিয়েছে। তারপর হচ্ছে তোমার মাস্টার ব্লুপ্রিন্ট কোনটাকে বলা হয় জীববিজ্ঞান থেকে, হ্যাঁ? তারপর ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? তারপর যদি আমি লিখিত পরীক্ষায় যাই, লিখিত ভর্ত অ্যা উম আ প্রশ্ন যে আসছে, লিখিত প্রশ্নের মধ্যেও দেখো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের থেকে অ্যামোনিয়া উৎপাদন অধিক চাপে ত্বরান্বিত হয় কেন? এই যে ধরনের অ্যা প্রশ্নগুলো, এগুলো তো আমরা আসলে এইচএসসি লেভেলেই খুব ভালোভাবে করে আসছি, তাই না? তো রসায়ন থেকে আসছে এরকম আরেকটা যে পানি ও অ্যামোনিয়ার মধ্যে কোনটি অধিক পোলার? কারণসহ ব্যাখ্যা করো। এগুলো তো ভাই আসলে ইজি কোয়েশ্চেন বলা যায়, তাই না? তারপরে হচ্ছে ধরো পদার্থবিজ্ঞান থেকে যদি আমি বলি, জগতের তাপীয় মৃত্যু কি? আলোচনা করো। এটা তো আমরা শুরুতেই পড়ে ফেলি। তাই না? ২য় পত্রের শুরুতেই এটা আমরা পড়ে ফেলি। তো এই জিনিসগুলো যেমন হচ্ছে জীববিজ্ঞান থেকে আমি যদি লিখিত প্রশ্ন আরেকটা বলি যে হাইড্রা এবং শৈবাল মেথোজীবিতার মাধ্যমে কিভাবে উপকৃত হয়? এই জিনিসগুলো আমরা মোটামুটি আমাদের জানার ভিতর থেকে আসছে। তো সেই আ ব্যা প্রেক্ষিতে আসলে আমি বলতে পারি এই যে কোয়েশ্চেন এনালাইসিস, এই এনালাইসিস করে আমি মোটামুটি তোমাদেরকে বলতে পারি যে তোমরা যে
প্রশ্নে পরীক্ষা দিয়ে থাকো না কেন, যেমন এটা হচ্ছে আমি এই ফার্স্ট শিফট যেটা, হ্যাঁ? ফার্স্ট শিফটের পরীক্ষার প্রশ্ন দেখালাম। তো সেকেন্ড শিফটে যদি একটু বলি, যে সেকেন্ড শিফটেও তোমার খুব একটা কঠিন হয়নি। সেকেন্ড শিফটেও কিন্তু দেখো যে তোমার আ এই যে বায়ুর জলীয় বাষ্পের পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, হ্যাঁ? তারপর হচ্ছে যে সংরক্ষণ বল এত হলে কোন সম্পর্কটি সঠিক? টর্কের মাত্রা কোনটি? একটি তেজস্ক্রিয় মৌলের গড়ায়ু এত হলে অর্ধায়ু কত? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে খুবই পরিচিত ছিল আশা করি। যেমন হচ্ছে ফ্রুট সুগার নামে কোনটি পরিচিত? নন কোডিং কোনটি, হ্যাঁ? তারপরে এককোষী শৈবাল কোনটি? এই জিনিসগুলো খুবই সহজ ছিল। তো রিটেন এর ক্ষেত্রেও আমি যদি বলি, যে যেমন ধরো আমি আমার যে সাজেশন ভিডিও দিয়েছিলাম, পদার্থ এবং রসায়ন দিয়েছি। আর জীববিজ্ঞানটা আমি দিতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। কিন্তু আমি যা দেখলাম যে বি শিফটের বিশেষ করে যারা এই যে পদ্মা এই সেটে যারা পরীক্ষা দিয়েছো, যেমন পদার্থবিজ্ঞানেরা আমি যা বলেছিলাম সেই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। একটু খেয়াল করে দেখো যে পদার্থবিজ্ঞানের আমি যে প্রশ্নগুলো বলেছিলাম এখানে লিখিতর মধ্যে বিশেষ করে, যে এখানে ভেক্টর থেকে প্রশ্ন আসছে। আমি ভেক্টরের কথা বলেছিলাম। হ্যাঁ? তারপর হচ্ছে তোমার অ্যা উম এই যে স্যাটেলাইটের ব্যাক কত এই সম্পর্কে বলেছিলাম। তারপর হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ কত এই সম্পর্কে বলেছিলাম। এটাও আসছে। তারপর হচ্ছে রসায়নের বিওডি, সিওডি বলেছিলাম, বাফার দ্রবণ সম্পর্কে বলেছিলাম। হ্যাঁ? এই যে বিষয়গুলো মোটামুটি কিন্তু চলে আসছে। তো আমার সাজেশন যারা ফলো করেছিলে তারা তো মোটামুটি আশা করি ভালোই করেছ। তো এই যে তোমার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন এনালাইসিস করে আমার মনে হয়েছে তোমরা যারা লিখিত পরীক্ষা এবং ভালো দিয়েছো এবং এমসিকিউ মোটামুটি ভালো দিয়েছো, তারা যদি খাতা দেখে সেই ক্ষেত্রে জিপিএ সহ কাটমার্ক 70 প্লাস থাকবে। কারণ হচ্ছে তোমার যদি রিটেনে এবং এমসিকিউ ২ টা মিলিয়ে ৭২ এর মধ্যে তুমি যদি আ এই প্রশ্নে একদম মানে নাও আনসার করো বা হচ্ছে একটু খারাপ লিখেও যদি আসো তুমি, সেক্ষেত্রেও তোমার 45 কিন্তু ইজিলি পাওয়া যায়। ৭২ এর মধ্যে যে প্রশ্ন হয়েছে, এই প্রশ্নে এমসিকিউ প্লাস রিটেন মিলিয়ে 45 কিন্তু ইজিলি পাওয়ার মতো। তো এইদিকে তুমি যদি 45 পাও, আর তোমার যদি জিপিএতে 28 থাকে, সেক্ষেত্রে দেখো তাহলে কত হয় মার্ক? 73। তার মানে তোমার ইজিলি তুমি আ যারা মোটামুটি লিখে আসছো তারা কিন্তু 70 প্লাস পাবে। তো আমি এজন্য বললাম যে 70 প্লাস যাদের থাকবে তাদের এট লিস্ট চান্স হবে। হ্যাঁ? আর যারা নিশ্চিত হতে চাও বা যারা হচ্ছে 75 প্লাস পাবে, তারা ধরে রাখো ইনশাআল্লাহ তোমার জন্য একটা সিট জগন্নাথে রয়েছে এবং জগন্নাথ তোমাকে ওয়েলকাম জানাবে। ঠিক আছে? তো তোমরা এটা নিয়ে খুব বেশি টেনশন করবেন না যারা হচ্ছে 75 প্লাস পাবে বা 75 পাবে। কিন্তু যারা 70 মোটামুটি পাবে তারাও হোপ রাখো যে এট লিস্ট 70 প্লাস যাদের আসবে তারা ইনশাআল্লাহ চান্স পাবে। তো তোমরা অনেকেই কনফিউজড যে এই যে সিট সংখ্যা বা হচ্ছে আমাদের টিকাবে, এই টিকানোটা কিভাবে হয়? আমি আবারও বলছি, সেটা হচ্ছে তোমাদের শিফট ওয়াইজ যে সিট সংখ্যা ৮৬০, এই ৮৬০ কে শিফট ওয়াইজ হচ্ছে তোমার ১০ দিয়ে গুণ করবে। গুণ করে হচ্ছে তারপরে ৩ টা যোগ করে যা হয় সেই পরিমাণ মানে ২৫,০০০ সামথিং হয়। তো সেই ক্ষেত্রে তুমি যদি ২৫,০০০ এর মধ্যে থাকো তাহলে তোমার খাতা অবশ্যই দেখবে এবং তোমার একটা সিরিয়াল তারা দিবে। ঠিক আছে? এই গেল কাটমার্ক সম্পর্কে কথাবার্তা। এখন যদি আমি একটু বলি যে রেজাল্ট কবে দিবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজাল্ট কবে দিবে এই ইউনিটের সেই সম্পর্কে তারা তাদের যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটে তেমন কোনো বিজ্ঞপ্তি তারা দেয়নি, হ্যাঁ? তবে তারা কোনো কিছুই ক্লিয়ারলি বলে না। যেমন হচ্ছে আ ইতিমধ্যে বি, ডি ইউনিটের পরীক্ষা হয়েছে এবং সি ইউনিটের পরীক্ষা হয়েছে। তো সেখানেও তারা আ কোন সময় বলেনি যে অমুক দিন তারা রেজাল্ট দিবে। কিন্তু আমি যতটুকু ধারণা করছি এবং প্রিভিয়াস যে ই ইউনিটের পরীক্ষার রেজাল্ট দিয়েছে তারা হচ্ছে ২ সপ্তাহ পরে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ১.৫ থেকে ২ সপ্তাহ সময় লাগবেই এই ইউনিটের রেজাল্ট দিতে। তাহলে তোমরা ২ টা বিষয় ক্লিয়ার? তাহলে তোমরা ২ টা বিষয় ক্লিয়ার হয়েছ। প্রথমত আমি বললাম যে কাটমার্ক 70 প্লাস থাকবে। 75 যারা পাবা তাদের অবশ্যই ইনশাআল্লাহ চান্স হবে। আর রেজাল্ট হচ্ছে ১.৫ থেকে ২ সপ্তাহের মধ্যে দিয়ে দিবে। তাহলে তোমরা ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবে। ওকে? তো ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকো। আল্লাহ হাফেজ।